Hello everybody, welcome back to our channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখানে দারুণ আছি। আর যেমনটি তোমরা আগের ব্লগে দেখলে যে আমরা দুজনে জিলেট পৌঁছে গেছি। জিলেট হচ্ছে একটা ছোট্ট টাউন যেটা ওয়াইওমিং স্টেটের অবস্থিত। আমরা এই ছোট্ট টাউনটাতে পৌঁছে গেছি আর আজকে সকালবেলায় সারা রাত তো ঘুমোলাম। ঘুম থেকে উঠে সকাল সকাল ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফাইনালি ডেভিলস টাওয়ার দেখতে যাওয়ার জন্য। তো চলো এবার তাহলে ডেভিলস টাওয়ারের দিকে যাওয়া যাক। আর রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে ডেভিলস টাওয়ারের ব্যাপারে কিছু গল্প বলি। ডেভিলস টাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফার্স্ট ন্যাশনাল মনুমেন্ট, যেটা এস্টাবলিশ হয়েছিল 24 সেপ্টেম্বর 1906-এ বাই প্রেসিডেন্ট রুজভেল্ট। আর এই ডেভিলস টাওয়ারটা হচ্ছে 1347 একর্স ল্যান্ডে অবস্থিত। ভাবা যায় কতটা জমি নিয়ে শুধু এই টাওয়ারটার খালি জমিটার সাইজ হচ্ছে 1347 একর। এবার তাহলে তোমাদেরকে এই ডেভিলস টাওয়ারের হাইটটার ব্যাপারে বলি। এই ডেভিলস টাওয়ারটা যে হাইটটা আছে সেটা হচ্ছে 1267 ফিট। 1267 ফিট মানে হচ্ছে 386 মিটার। শুধু এই টাওয়ারটার হাইট কিন্তু 1267 ফিট, পাহাড়ের নিচ থেকে কিন্তু বলছি না, শুধু এই টাওয়ারটা পাহাড়ের ওপরে এই টাওয়ারটা অবস্থিত। আর এই টাওয়ারটা শুধুমাত্র এই টাওয়ারটার হাইটই হচ্ছে 1267 ফিট। আর আজ অবধি এখন অবধি শুধুমাত্র 3জন রক ক্লাইম্বার এই পাহাড়ের ওপরটাতে উঠেছে, এই ডেভিলস টাওয়ারের ঠিক ওপরে উঠেছে। সবার প্রথম সবার ফার্স্টে যেই গ্রুপটা এই ডেভিলস টাওয়ারের ঠিক ওপরে উঠেছিল সেটা হচ্ছে 3-ম্যান গ্রুপ। 3টে লোক একসাথে ঠিক পাহাড়ের ওপরে উঠেছিল, ডেভিলস টাওয়ারের ওপরে উঠেছিল। আর ওই গ্রুপটার নাম হচ্ছে 3-ম্যান গ্রুপ। আর 3-ম্যান গ্রুপের 3টে লোকের নামটা হচ্ছে ওয়াইসনার, লরেন্স আর উইলিয়াম। ওয়াইসনার টিমের লিডার ছিল, তাই ও টিমটাকে লিড করছিল। আর উইলিয়াম আর লরেন্স ওয়াইসনারকে ফলো করে ঠিক ওপরে উঠেছে। আর দিনটা ছিল হচ্ছে 27 জুন 1937, যখন আর কি ওরা ডিসাইড করেছে যে নিচ থেকে ওপরে উঠবে দড়ির সাহায্যে শুধুমাত্র। আর ওরা ঠিক ওপরে উঠে পৌঁছেছিল হচ্ছে 28 জুন 1937। 27-এ ওরা নিচে ছিল, ওরা তখন প্রিপারেশন নিচ্ছিল ওপরে ওঠার। আর 28-এ ঠিক 11:18 AM-এ ওরা ওপরে উঠে পৌঁছেছে ফাইনালি 3-ম্যান গ্রুপ। এই জায়গাটাতে আবার অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিও খুঁজে পাওয়া গেছে, তাই জন্য এই জায়গাটাকে বলে হচ্ছে এরিয়া 18, এলিয়েন্সদের এরিয়া। আর আমরা দেখো কথা বলতে বলতে ডেভিলস টাওয়ারের ঠিক বাইরে পৌঁছেও গেলাম। আর ডেভিলস টাওয়ারের বাইরে একটা সুন্দর সোভেনিয়ার শপ দেখলাম, বহু বছর পুরনো একটা সোভেনিয়ার শপ। রাস্তায় আস্তে আস্তে আমাদের জলটাও শেষ হয়ে গেছে, তাই লোক বললো কেননা গাড়িটা পার্ক করে কিছু জলের বোতল কিনে নিই, রেস্টরুম ইউজ করে নিই, আর কিছু সোভেনিয়ার ম্যাগনেটও কিনে নিই। তাই আমরা চলে এসেছি ডেভিলস টাওয়ার ট্রেডিং পোস্টে। এটা হচ্ছে অনেক পুরনো একটা সোভেনিয়ার শপ যেটা অবস্থিত ডেভিলস টাওয়ার ন্যাশনাল মনুমেন্টের ঠিক বাইরে। আর এখানে নাকি হিস্টোরিক রুট বিয়ার আর ক্রিম সোডা পাওয়া যায়। ক্রিম সোডা খেতে আমার যে কি ভালো লাগে, রুট বিয়ারটা খুব একটা ভালো লাগে না। রুট বিয়ারটা খেতে মনে হয় যেন কোলগেটের ফ্লেভারের মতন লাগছে, কিন্তু ক্রিম সোডা খেতে আমার দারুণ লাগে, তাও আবার ফ্লেভার্ড ক্রিম সোডা। তাই চলে এসেছি সোভেনিয়ার শপে আমার জন্য কিছু ম্যাগনেট নিতে, আমার ফ্রিজের জন্য কিছু ম্যাগনেট নিতে। আর লুক গেছে রেস্টরুম ইউজ করতে, তারপরেই লুক বেরিয়ে ওই যে ফটো তোলা স্টার্ট করে দিয়েছে এলিয়েন্সদের সাথে। আর এই দেখো এই চেয়ারটা হচ্ছে পুরো কঙ্কাল দিয়ে তৈরি, পুরো স্কেলিটন দিয়ে তৈরি। আর লোক ওখানে বসে ছবি তুলছে বিভিন্ন রকম ফেস করে। তাই আমি ভাবলাম এরিয়া 18-এ যখন এসেছি আমিও কেননা আমার হারিয়ে যাওয়ার বন্ধুর সাথে 1-2টা ছবি তুলে নিই। আফটার অল এরিয়া 18-এ এসেছি বলে কথা, তাও আবার ডেভিলস টাওয়ার ওয়াইওমিংয়ে 8 ঘন্টা ড্রাইভ করে। যেটা ভেবেছিলাম 6 ঘন্টা, লেগেছে হচ্ছে 8 ঘন্টা, 7.5 থেকে 8 ঘন্টা মতন লেগেছে। তাই আমিও 2-3টে ছবি তুলে নিলাম। আর আমিও ফাইনালি শেষ বেগে কঙ্কালের চেয়ারে বসে একদম কুইনের মতন পোজ দিয়ে একটা ভিডিও করে নিলাম। রিলস বানাবো পরে এটা দিয়ে, আমার ইনস্টাগ্রাম পেজে তোমরা দেখতে পাবে। আর এই দেখো এটার বাইরে এই ছোট্ট যে সোভেনিয়ার শপটা আছে, এই সোভেনিয়ার শপটার ঠিক বাইরে পেছন দিকে আর কি একটা ডেক এরিয়াও আছে,
যেখান থেকে পুরো ডেভিলস টাওয়ারটা আর কি সোজাসুজিভাবে দেখতে পাওয়া যায়। তাই আমরা এখানে এসে আর কি দাঁড়িয়ে থেকে ছবিও তুললাম, একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো ছোট স্টাম্প, আর ওই পেছনে হচ্ছে বড় স্টাম্প। লুক ওইদিকে ভিডিও করছিল ইনস্টাগ্রামের জন্য, আর আমিও পেছন দিয়ে ওর ভিডিও করছিলাম। আর ওই যে লুক পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ক্রিম সোডা হাতে নিয়ে, আমিও তেমনি ক্রিম সোডা হাতে নিয়ে ডেভিলস টাওয়ারকে পয়েন্ট আউট করে দাঁড়িয়ে আছি। আর কয়েকটা ফটোও তুলে নিয়ে আমরা দুজনে একদম স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের মতন। আবার কবে আসি না আসি, অনেকটা দূর আমাদের বাড়ির থেকে, তাই জন্য এইসব দিকে আর কি আসা হয় না খুব একটা। 8 ঘন্টা মানে ভাবা যায় 7.5 থেকে 8 ঘন্টা এতটা দূর ড্রাইভ করে খুব ঘন ঘন আসা আর কি সম্ভব না। আর এই দেখো কথা বলতে বলতে ডেভিলস টাওয়ার মনুমেন্টের গেটের সামনে ঠিক পৌঁছেও গেলাম। আর এবার আমরা ওই গাড়িটার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কখন আমাদের টার্ন আসবে, কারণ আমাদেরকে পার্ক ফি পে করতে হবে। আমাদেরকে কেন, সবাইকেই পার্ক ফি পে করতে হয়। তোমরা তো জানোই ন্যাশনাল পার্ক বা ন্যাশনাল মনুমেন্ট বা যে কোনো হিস্টোরিক জায়গাতে ঢোকার আগে আমাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফি পে করতে হয়। আমরা যেহেতু ন্যাশনাল পার্কের ঠিক বাইরেটাই থাকি, আমরা কি করি প্রত্যেক বছর একটা ইয়ারলি পাস করে নিই, যাতে কি গেটে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করতে না হয়। আর যারা ইয়ারলি পাস করে নেয় তাদের জন্য আলাদা সেপারেট লাইন থাকে, সোজা ওই পাসটা শো করে আর আইডি শো করে, স্টেট আইডি বা ড্রাইভিং লাইসেন্স শো করে আমরা ভেতরে ঢুকে যেতে পারি ইজিলি, কোনো টাইম ওয়েস্ট করতে হয় না গেটে। এমনিও তোমরা যদি চাও 1 উইক পাস কিনে নিতে পারো। পুরো ভেহিকেল পাস হচ্ছে $25, মানে ভেহিকেলের গাড়ির ভেতরে আর কি একজন থাকতে পারো, 2জন থাকতে পারো, 3জন থাকতে পারো, সবাইকে নিয়ে আর কি চার্জ করবে $25 এক সপ্তাহের জন্য, 7 দিনের জন্য। আর যদি মোটরসাইকেল থাকে তাহলে $20। ওরা খালি গাড়ির নাম্বারটা আর কি নোট করে নেবে। তো যাই হোক, আমরা আর কি পার্ক পাসটা রিনিউ করে নিলাম, কারণ এবছর জানুয়ারি মাসে বিয়ের চক্করে, ইন্ডিয়া যাওয়ার চক্করে পার্ক পাসটা রিনিউ করতেই ভুলে গেছিলাম আমরা। তাই জন্য লুক পার্ক পাসটা রিনিউ করে নিল, আর টোটাল পড়েছে $82.50। ওই ধরে নাও 6,724 টাকা মতন আজকের রেটের হিসাবে। আজকের রেট হচ্ছে $82 মতন। তো টোটাল পড়েছে $6,724.50। 50 সেন্টস আর কি ওরা নেয়নি। তো যাই হোক, লুক আর কি ওসব ফর্মালিটিসগুলো করছে। একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে হয়, আর ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিলেই ওরা সঙ্গে সঙ্গে পার্ক পাসটা হাতে দিয়ে দেয়। আর ওই যে ফরেস্ট রেঞ্জার লুককে পার্ক পাসটার সাথে কয়েকটা ম্যাপও দিয়ে দিচ্ছে সারাউন্ডিং এরিয়ার। আর ওইদিকে আমাদেরকে বোঝাচ্ছে যে ভেতরে আর কি এক রকমের ক্রিয়েচার আছে যার নাম হচ্ছে পেরি ডগ। তারা খুব মিন হয়, তাই জন্য ওদেরকে খেতে দিতে না, খেতে দিলেই ওরা রাস্তায় উঠে আসবে, মাটি গ্রাউন্ডের থেকে রাস্তায় উঠে আসবে। তার ফলে অ্যাক্সিডেন্ট ক্রিয়েট হবে বা ট্রাফিক জ্যাম হবে, যা হয় আর কি। লোকজন যদি ওরকম কিউট একটা ক্রিয়েচারকে দেখে, কিউট একটা অ্যানিমালকে দেখে, দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে থেকে ট্রাফিক জ্যাম করবে। তাই আমাদেরকে বোঝাচ্ছে খেতে দিতে না, কারণ ওরা তাহলে খাওয়ার লোভে রাস্তায় উঠে আসবে, আর তার ফলে ট্রাফিক জ্যাম হতে পারে। আর এই দেখো, এইটা হচ্ছে ডেভিলস টাওয়ার, এইদিকেই আমরা যাচ্ছি। আর ওই যে সামনে হচ্ছে ডেভিলস টাওয়ার লোকেটেড। ওই যে আমাদেরকে এখন এই রাস্তা ফলো করে আর কি সাইড সিনারি দেখতে দেখতে ওপরে যেতে হবে, পাহাড়ের ওপরে। তারপরে ওখানে গাড়ি পার্ক করে হাইক করে ওপরে ঠিক মানে ডেভিলস টাওয়ারের নিচে আর কি সারাউন্ডিংয়ে পৌঁছতে হবে। মানে ভাবতে পারছো, এখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব হচ্ছে পাহাড়ের ঠিক ওপরে, ওখানে গাড়ি পার্ক করে হাইক করে যেতে হবে ডেভিলস টাওয়ারের পায়ের কাছে। তো চলো যাওয়া যাক দেরি না করে। আর অলরেডি আমরা কয়েকটা পেরি ডগ দেখা স্টার্ট করে দিয়েছি। ওই যে ওই দূরে দেখতে পাচ্ছি একটা পেরি ডগ, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, দাঁড়াও তোমাদেরকে কোনো সাইড স্পট পেলে গাড়িটা থামিয়ে দেখাবো। ওই যে ওইটা হচ্ছে পেরি ডগ। ঠিক দেখতে মনে হয় দূর থেকে কাঠবিড়ালির মতন, কিন্তু কাঠবিড়ালি না, এগুলোকে বলে হচ্ছে পেরি ডগ। আর এখানে বড় বড় সাইন করে লেখা আছে ডোন্ট ফিড দ্য পেরি ডগ, কারণ এদেরকে খেতে দিলেই এরা রাস্তায় উঠে আসবে। আর যেহেতু এদেরকে খুব কিউট দেখতে, তাই সবাই আর কি এদেরকে ছোঁয়ার চেষ্টা করবে, আর তখনই এরা ঘ্যাঁক করে কামড়ে দেবে। ঘ্যাঁক করে কামড়ে দিলে তখন আবার ইনজেকশন দিতে হবে। আর আশেপাশে কোনো ডক্টরের চেম্বার নেই, কোনো কিছু নেই, তাই এখানে বড় বড় করে লেখা আছে যে ডোন্ট ফিড দ্য পেরি ডগ। আর ওই দেখো দূরে কতগুলো পেরি ডগ, কতগুলো, এই পুরো মাঠ জুড়ে পেরি ডগ। তাই ওরা আর কি গ্রাউন্ডে থেকে ওই মাটির থেকে কেঁচো টেচো সব খাচ্ছে। ওই দেখো একটা উকি মেরে দেখছে, আমি শেষ বাজাচ্ছিলাম অ্যাকচুয়ালি, আর ওটা ভাবছে কে রে, ঠিক উকি মেরে দেখছে আমাদেরকে আবার। তা তোমাদেরকে এবার একটা গল্প বলি। আমি যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম, আমি তখন জানতাম না যে স্কাঙ্ক কি জিনিস। স্কাঙ্ক হচ্ছে এক রকমের অ্যানিমাল যেটা স্প্রে করে দেয়, মানে কেউ যদি ওর সামনে আসে এত বাজেভাবে স্প্রে করে, আর ওই গন্ধটায় মানে মাথা তো ধরবেই, প্লাস ওই
বাজে একটা গন্ধ, মানে কি বলবো, ঠিক মানে পচা একটা কিরকম একটা যেন অদ্ভুত পচা গন্ধ। তা আমি জানতাম না স্কাঙ্ক কি জিনিস, আমি ভেবেছিলাম ওইটা মনে হয় বেড়াল, ঠিক দেখতে মনে হয় বেড়ালের মতন, অনেকটাই বেড়ালের মতন দেখতে। তো ভোর 3টের সময় আমি কাজে যাচ্ছিলাম, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কাজে যাচ্ছিলাম বাস ধরবো বলে, আর পাশেই দেখি একটা স্কাঙ্ক বসে রয়েছে। আমি আবার ভেবেছি বেড়াল বুঝি, তাই আমি কিটি 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 করে সেই সামনে ধরে আদর করতে গেছি। ব্যাস বেড়ালটা মানে স্কাঙ্কটা আর কি ঠিক ঘুরলো, ঘুরে লেজটা তুলে আমার মুখের মধ্যে স্প্রে করে দিল। আমি আরো ভাবলাম কি হলো ব্যাপারটা, বেড়ালটা কি একটা স্প্রে করলো মুখের মধ্যে, ভেজা ভেজা ঠিক লাগলো। ব্যাস তারপরেই গন্ধ কাকে বলে, সে তো আর কাজে যেতে পারলাম না, আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে আমি কি করব বুঝতে পারছি না, স্নান করছি তাও গন্ধ যাচ্ছে না। তারপরে ল্যান্ডলর্ডকে ফোন করলাম, ল্যান্ডলর্ড বলল, হাসছে আর বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, আমাকে নিয়ে আর কি ওয়ালমার্ট যাবে। তো ওয়ালমার্ট গেলাম, ওয়ালমার্টে গিয়ে উনি আমায় টমেটো জুসের বড় বড় জার কিনে দিল, বললো এটা দিয়ে স্নান করতে, তাহলেই গন্ধ যাবে, কোনো টারফিউমে আর কি গন্ধ যাবে না। সেই থেকে মানে শিক্ষা পেয়ে গেছি যে স্কাঙ্ককে কিটিকিটি বলে আদর করতে নেই। স্কাঙ্ক হচ্ছে এক রকমের অ্যানিমাল যেটা বাজেভাবে স্প্রে করে, আর সেই স্প্রের গন্ধ মানে অদ্ভুত পচা, মানে বাজে একটা গন্ধ, সে বলে বোঝানোর মতন নয়। আর এই দেখো কথা বলতে বলতে আমরা ঠিক পাহাড়ের ওপরে ডেভিলস টাওয়ারের সামনেটাই পৌঁছে গেছি। এবার গাড়িটা রেখে আমাদেরকে হাইক করে যেতে হবে। আর লুক ওইদিকে গিয়ে সাইনবোর্ডে দেখছে যে হাইকিং রাউটটা আর কি, কারণ 2-3 রকমভাবে হাইক করা যায়। একটা হচ্ছে এরকম পেভমেন্ট দিয়ে, আর আরেকটা হচ্ছে সে বরফের ওপরে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে। আমরা যেহেতু আজকে প্রিপেয়ার হয়ে আসিনি, তো বরফের ওপরে আর কি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা পেভমেন্টের ওপর দিয়ে যাচ্ছি, কারণ বরফের ওপরে আবার মানে পাথরের ওপরে আবার বরফও আছে, ওখান দিয়ে যেতে গেলে আমাদের জুতো ভিজে যাবে। আমরা হাইকিং শু পরে আসিনি, আজকে জাস্ট স্কেচার্স পরে এসেছি, তাই জন্য আমরা পেভমেন্ট ধরে ক্লিন রাস্তা ধরে হাইক করে ওপরে যাচ্ছি। তো চলো এরকম সুন্দর ভিউটা দেখতে দেখতে যাওয়া যাক। তো ওয়ালের সাইডে দেখি এরকম কি সুন্দর পোস্টার করে আবার ছবি দিয়ে বোঝানো হচ্ছে যে কি জিনিসটা, কতটা হাইট, সব রকম ডিটেলস আর কি লেখা আছে। তো এবার দেখো সব কিছুরই একটা স্পিরিচুয়াল দিক থাকে, আর আরেকটা দিক হচ্ছে সায়েন্টিফিক বা জিওলজিক্যাল দিক। এখানে আবার বলা হচ্ছে স্পিরিচুয়াল দিকের হিসাবে যে নেটিভ আমেরিকানসরা যখন এখানে থাকতো, আর ওদের ওপর যখন বড় জাইগ্যান্টিক বেয়ার্সরা অ্যাট্যাক করতো, মানে বড় জাইগ্যান্টিক ভাল্লুকরা অ্যাট্যাক করতো, ওরা তখন এই ডেভিল টাওয়ারের ঠিক ওপরে উঠে প্রেয়ার্স করতো, আর ডেভিল টাওয়ারটা নিচ থেকে ওপরে উঠে যেত, এত লম্বা হয়ে ওপরে উঠে যেত যে বেয়াররা আর কি ওদেরকে ধরতে পারতো না। এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল দিক। আর সায়েন্টিফিক বা জিওলজিক্যাল হিসাবে এটা একটা ভলক্যানো, যেটা একদম পুরো ম্যাগমাটা আর কি সোজা হয়ে ওপরে উঠেছে, ওপরে উঠে ঠান্ডা হয়ে ওরকম ফর্মেশনটা আর কি এসছে। কোনটা ঠিক বা কোনটা বেঠিক আমি জাজ করার কি, আমি হচ্ছি সাধারণ মানুষ যে আর কি ঘুরতে এসছে, তাই আমার আবার দুদিকই দেখতে ভালো লাগে। there is no end for knowledge, মানে শেখার কোনো শেষ নেই, তাই আমি দুটো দিকই আর কি শিখে নিলাম। কেউ যদি আমায় জিজ্ঞেস করে নেটিভ আমেরিকানদের হিসাবে জিনিসটা কি, তখন আমি তাদেরকে ওই হিসাবে বোঝাতে পারবো। আবার কেউ যদি আমায় জিজ্ঞেস করে সায়েন্টিফিক বা জিওলজিক্যাল হিসাবে জিনিসটা কি, তখন আমি তাদেরকে সেই বুঝে বোঝাবো। আর এই দেখো কথা বলতে বলতে আমরা পাহাড়ের ঠিক ওপরে পৌঁছে গেছি। আর এখানে সাইডে উঠতে গিয়েই দেখলাম যে সাইডে লেখা আছে কিছু ধরতে না, মানে গাছের মধ্যে লাল রঙের কাপড় দিয়ে আর কি নট বাঁধা আছে, এগুলোকে ধরতে না বা ডিস্টার্ব করতে না। তার মানে হচ্ছে নেটিভ আমেরিকানসরা যেহেতু ভাবতো এটা হচ্ছে ডেভিলস টাওয়ার, তাই জন্য ওরা আর কি প্রার্থনা করে আর কি এটাকে বেঁধে রাখতো, যাতে কি ডেভিলস টাওয়ার কোনো সময় রাগী হয়ে পুরো ভেঙে টেঙে আর কি আশেপাশের ভ্যালিটাকে ডিস্ট্রয় না করে। তাই জন্যই ওরা আর কি প্রত্যেক বছর এসে প্রার্থনা করে এরকম একটা কাপড় গাছের সাথে বেঁধে চলে যায়। তা আমাদেরকে যেমন বলা আছে যে এগুলোকে ছুতে না, ধরতে না, ডিস্টার্ব করতে না, কিছু হতে পারে জানি না, স্পিরিচুয়াল দিকের হিসাবে আর কি কিছু হয়তো হতে পারে।
তো আমরা তো এরকম আর সেরকম আর কি, আমরা কেন সবাই সব টুরিস্টরাই ধরছে না এই জিনিসগুলোকে, যেহেতু একটা স্পিরিচুয়াল জিনিস নেটিভ আমেরিকানসদের, তাই জন্য আমরা রেসপেক্ট করছি ওদের জিনিসটাকে আর ধরছি না। আর আমরা আমাদের পথ ধরে হাইকিং পথ ধরে এগিয়ে গেলাম। আর এখন ফাইনালি ওপরে উঠে মানে পুরো একদম টপে উঠে সামনের থেকে ডেভিলস টাওয়ারটাকে দেখলাম, প্লাস ভ্যালিটাকে দেখলাম। অসাধারণ, সত্যি একটা ব্রেথ টেকিং, মানে কি বলবো, ট্র্যাঙ্কুয়ালিটি, কিছু বলে বোঝানোর মতন না, একটা সেরিন, একটা দারুণ একটা জায়গা, অসাধারণ, দারুণ লাগছে। আর হেঁটে যেতে যেতে ধূপ করে আমি পড়েও গেছি এর মধ্যে, কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে বরফ আর আমার হাইকিং বুট নেই। আমরা দুজনেই আর কি স্কেচার্স পরে এসেছি, নর্মাল রেগুলার স্কেচার্স, তাই ধূপ করে আমি পড়েও গেলাম। আর সামনে দেখি ওখানে লেখা আছে বাইনোকুলার আর বেঞ্চেস, তো ওখানে গিয়ে একটু বসে নিলাম, রেস্ট নিয়ে নিলাম, কারণ অনেকটা হাইক করে উপরে উঠেছি। হাইকিং বুট বা প্রিপারেশন ছাড়াই একদম পুরো স্টিফ মাউন্টেন ধরে উপরে উঠে এলাম। আর তারপর আমি আবার বাইনোকুলার দিয়ে আর কি ভ্যালি, সারাউন্ডিং ভ্যালিটা দেখে নিলাম। সত্যি অসাধারণ, অসাধারণ ভ্যালিটা, মানে পুরো রেড রক সারাউন্ডিং, অদ্ভুত। ওয়াইওমিং হচ্ছে সত্যি একটা অদ্ভুত স্টেট, যেখানে মানে প্রতি মিনিটে সিনারি চেঞ্জ হয়। আর এই ডেভিলস টাওয়ারটাও আবার অদ্ভুত, তাই জন্য আমরা আর কি যত পাচ্ছি ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। জানি না কবে আবার আসতেও পারবো কি না, এসব হচ্ছে ভাগ্যের ব্যাপার। শেষবারের মতন ডেভিলস টাওয়ারটাকে এত কাছ থেকে একদম মন খুলে দেখে নিই, কারণ আবার হবে কি হবে না জানি না, কালকে থাকবো কি থাকবো না জানি না, ক্যা পাতা কাল হো না হো। তো চলো তাহলে এবার হাইকিং করে নিচে নামা যাক, কারণ আমাদেরকে আবার 7.5 ঘন্টা ড্রাইভ করে বাড়ি যেতে হবে। কাল থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে আমাদের দুজনেরই। তো চলো তাড়াতাড়ি হাইক করে নিচে নামছি, যেই পথ ধরে এসেছি সেই পথ ধরেই নিচে নামছি। আর আমরা এখন গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি ওয়াইওমিং জ্যাকসনের দিকে, মানে আমাদের বাড়ির দিকে। আর যেতে গিয়েই তোমাদেরকে দেখাবো, রাস্তায় হঠাৎ করে লুক চিৎকার করে উঠেছে পেই ডগ বলে। উমা তাকিয়ে দেখি সত্যি তো তাই, একটা ছোট্ট পেই ডগ ওইদিকে টুক 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 করে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কি কিউট লাগছে না? বাই দ্য ওয়ে, তোমরা যারা ডেভিলস টাওয়ারে আসবে এই চকলেটটা না খেয়ে কিন্তু যেও না। এই চকলেটটা এত অসাধারণ সে বলে বোঝানোর মতো না। আমি তো মনে হয় না কোনোদিন এরকম কোনো কিছু খেয়েছি বলে। আর এই চকলেটটা তোমরা পেয়ে যাবে হচ্ছে ওই ট্রেডিং পোস্ট সোভিনিয়ার শপে। আর প্রাইস আই থিঙ্ক $5.75 মতন নিয়েছিল। অসাধারণ টেস্ট। তা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সত্যি অনেক দিন পরে আর কি আমরা দুজনে মিলে এরকম একটা রোড ট্রিপ করলাম। আশা করি তোমাদের ডেভিলস টাওয়ারের এই ব্লগটা ভালো লেগেছে। And please don't forget to subscribe my YouTube channel, like this video, share this video, comment করে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জানি না কেমন হবে রাস্তাঘাট, অলরেডি বরফ পড়া, পাহাড়ের রাস্তায় আর কি বরফ পড়া শুরু হয়ে গেছে। যেমনি সুন্দর দিনটা ছিল সারাদিনটা ডেভিলস টাওয়ারের ওই এরিয়াতে, আর তেমনি এখন যত আমরা জ্যাকসনের দিকে যাচ্ছি চারিদিক বরফ। আর এই দেখো এখন আমরা এসেছি একটা ছোট্ট স্টেট পার্কে, এই রিজার্ভারটা ক্রস করব। এই রিজার্ভারের এখানে কোনো বরফ নেই, ঠিক আবার রিজার্ভার ক্রস করলে দেখাচ্ছে গুগল ম্যাপে শো করছে যে ওখানে আবার বরফ পড়ছে। তো চলো কি আর করা যাবে, আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করব। তোমাদের সবার সাথে দেখা হবে পরে আরেকটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। See you. Bye. Good night.